নমস্কার, আপনাদের স্বাগত জানাই ইএলএল দ্য ইংলিশ লিটারেচার লার্নার্স। আমরা এই একটা চ্যানেল নতুন খুলেছি। তার কারণ হলো প্রধানত আমি বা আমাদের ইনস্টিটিউশন আমরা ইউজিসি নেট, যেটা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা পিএইচডি এন্ট্রান্স, এবং এসএলএসটি যেটা স্কুল সার্ভিস কমিশন, সেই হিসাবে আমরা পড়াই। নেট সেট এবং স্কুল সার্ভিস কমিশন সেগুলো পড়াতে গিয়ে আমরা দেখছি যে বিভিন্ন স্টুডেন্টদের বেস কিন্তু ক্লিয়ার নাই। তারা যেখানে অনার্স পড়েছে বা যেভাবে পড়েছে, তারা কিন্তু কবিতাগুলোর বা সাহিত্যের তাদের কিন্তু ডিটেলসে ক্লিয়ার নাই, সবকিছু ডিটেলড কনসেপ্ট ক্লিয়ার নাই, ডিটেলড এক্সপ্লানেশন তাদের ক্লিয়ার নাই। তাই তাদের একটু প্রবলেম হচ্ছে। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা বিভিন্ন অনার্সের টপিক, সেটা বর্ধমান ইউনিভার্সিটি হোক বা ক্যালকাটা হোক বা কল্যাণী হোক বা কেএনইউ হোক বা বাঁকুড়া হোক, যে কোনো ইউনিভার্সিটি যারা ওয়েস্ট বেঙ্গলের আছে, সব কিছু নিয়ে সব সিলেবাসের আমরা একটা করে ভিডিও বানাবো টপিকের। যাতে কি হয়, যাতে তাদের কনসেপ্টটা ক্লিয়ার থাকে। লিটারেচার বা সাহিত্য, এটা কিন্তু শুধুমাত্র মুখস্থ বিদ্যা নয়। অনেকেই মনে করে যে ইংরেজি নিয়ে পড়ছে তার মানে তাকে মুখস্থ করতে হবে, মুখস্থ প্রচুর, মুখস্থ ছাড়া কোনো উপায় নেই। কিন্তু এটা হচ্ছে সম্পূর্ণ ভুল ধারণা। যদি আপনাদের কোনো টপিকের, বিশেষ করে পোয়েট্রি, যদি আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার থাকে, তাহলে আপনার ইজিলি অনেক বড় জায়গায় যেতে পারবেন, রিসার্চ লেভেলে যেতে পারবেন, বা আপনারা কিন্তু নিজেরাই নিজেদের প্রশ্নের অ্যান্সার দিতে পারবেন। কারণ লিটারেচার কি? লিটারেচার ইজ দ্য মিরর অফ লাইফ। লিটারেচার হচ্ছে কি? প্রতিবিম্ব। আমাদের যে বাস্তব জীবন, তার প্রতিবিম্বই হচ্ছে লিটারেচার। অনেকে লিটারেচারকে গাঁজাখুরি বলে, গল্প বলে, কিন্তু তারা ভেতরটা বোঝে না। লিটারেচারকে বুঝতে হলে আপনাকে আবেগ দিয়ে, ইমোশন দিয়ে, এবং আপনাকে কানেক্ট করতে হবে যে টপিকটা পড়ছেন তার সঙ্গে নিজের, বা যে লেখক বা কবির আপনি লেখা পড়ছেন, সেই জায়গাগুলো যদি আপনারা কানেক্ট করতে পারেন, ঠিকঠাক করে যদি বুঝতে পারেন, তাহলে কিন্তু লিটারেচার অনেক ইজি হয়ে যায় আপনাদের কাছে। সুতরাং আপনারা যারা এখন বর্তমানে প্রিপারেশন নিচ্ছেন অনার্সের জন্য বা মাস্টার ডিগ্রির জন্য, তাদের জন্য আমরা চেষ্টা করছি যেন কনসেপ্টটা ক্লিয়ার হয়। আজকে আমরা যে টপিকটা পড়ব, তার নাম হচ্ছে ওড টু দ্য ওয়েস্ট উইন্ড, যেটা লিখেছিলেন কে? পার্সি বিসি শেলি বা পিবি শেলি। ঠিক আছে, আমি আপনাদের একটা কথা দিতে পারি, আমাদের আজকে এই পড়ানোর পর আপনারা কিন্তু এই ওড টু দ্য ওয়েস্ট উইন্ড নিয়ে আপনাদের কোনো রকম কোনো সমস্যা থাকবে না। তাই আপনারা ধৈর্য ধরে এই ভিডিওটি দেখুন। গ্যারেন্টি দিয়ে আমি আপনাকে বলছি, আপনাদের কোনো সমস্যা থাকবে না। অনেকে এই কবিতায় প্রবলেম আসে, সেটা আর আসবে না। এই কবিতাটি আমাদের এসএলএসটি তেও আছে, যেটা স্কুল সার্ভিস কমিশন, তারাও এই ভিডিওটি দেখতে পারে। যারা যারা এই লিটারেচারের সঙ্গে যুক্ত, তারা এই ভিডিওটি দেখুন। আশা করছি আপনাদের ভালো লাগবে এবং আপনাদের অনেক কিছু কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, যারা অনার্স পড়ছেন ভাই এবং বোনেরা, তারা এই ভিডিওটি দেখুন, দেখবেন আপনাদের লিটারেচারের প্রতি একটা আগ্রহ কিন্তু বাড়বে। ঠিক আছে, তাহলে আমরা আজকে শুরু করছি ওড টু দ্য ওয়েস্ট উইন্ড। ওকে, নমস্কার, আমার নাম সৌরভ ভট্টাচার্য। আমি ইউজিসি নেট, ইংলিশ লিটারেচার এবং স্কুল সার্ভিস কমিশনের একজন এডুকেটর। ঠিক আছে, আমি শুরু করছি আজকের এই ভিডিও। প্রথমে আমরা জেনে নেব যে পার্সি বিসি শেলি সম্বন্ধে সামান্য কিছু তথ্য। ওয়ান অফ দ্য 5 গ্রেট রোম্যান্টিক পোয়েট, পার্সি বিসি শেলি, যিনি জন্মেছিলেন 1792 খ্রিস্টাব্দে এবং মারা গেছেন 1822 খ্রিস্টাব্দে। 30 বছর বয়সে মারা গেলেন এই কবি। 5 জন রোম্যান্টিক কেন বললাম? কে কে আছেন 5 জন রোম্যান্টিকের মধ্যে? প্রথম হচ্ছেন ওয়ার্ডসওয়ার্থ, কোলরিচ, বাইরন, শেলি এবং কিটস। এই সিকোয়েন্সটা কিন্তু আপনারা মনে রাখবেন, তাহলে কিন্তু আপনাদের সুবিধা হবে বুঝতে। এই 5 জন গ্রেট রোম্যান্টিক, 6 নম্বরে সাউদিকেও ধরা হয়, 5 জন গ্রেট রোম্যান্টিক পোয়েটস এর মধ্যে একজন হলেন পার্সি বিসি শেলি। এই পার্সি বিসি শেলি কিন্তু, বা পিবি শেলি, তিনি প্রচুর লেখাপড়া করেছেন। কিটস শুধুমাত্র কি ইমাজিনেশন, কিটসের ইমাজিনেশন, তার ইন্টেন্স, যে তার প্যাশনটা বা তার যে ইচ্ছাটা, যে ফিলিংসটা, তিনি সেটা কবিতায় ব্যক্ত করেন। সেলিও তাই করেন, রোমান্টিক পোয়েটসরা প্রত্যেকে তাই করেন। ওয়ার্ডসওয়ার্থ বলছে কি, যে স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস। স্পন্টেনিয়াস মানে কি? তাৎক্ষণিক,
তাৎক্ষণিক ওভারফ্লো। ওভারফ্লো মানে কি, রোম্যান্টিক্সরা মনে করে কি সবসময় পরিপূর্ণ, যেটা ওভারফ্লো কখন হয়, যখন কোনো কিছু পরিপূর্ণ হয়ে যায়, জল বা কোনো তরল জাতীয় জিনিস, তারপর যখন সেটা উপচে পড়ে তাকে বলে ওভারফ্লো। তাহলে কবিতা কি, স্পন্টেনিয়াস ওভারফ্লো, তাৎক্ষণিক উপচে পড়া অনুভূতি। কিন্তু এই শেলি আমাদের উপচে পড়া অনুভূতির সঙ্গে তার শিক্ষাটারও পরিচয় দিয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমরা একটু দেখে নিই শেলি সম্বন্ধে। American literary critic Harold Bloom described him as a superb craftsman, a lyric poet without rival, and surely one of the most advanced skeptical intellects ever to write a poem. বলছে কি, তিনি হচ্ছেন একজন সুপার ক্রাফটসম্যান এবং তিনি একজন লিরিক পোয়েট। তার কোনো শত্রু নাই, তাকে সবাই পছন্দ করে, এবং অ্যাডভান্স লেভেলে তার ইন্টেলেক্টটা, যেটা এক্ষুনি বললাম, তিনি প্রচন্ড পড়াশোনা করেছেন, তিনি প্রচন্ড ইন্টেলেক্ট, তার ইন্টেলেক্টটাই তার পোয়েট্রিতে কিন্তু কি করে, রিফ্লেক্ট করে। ওকে, ঠিক আছে। শেলি born on 4th August 1792 at Field Place, Warham and West Wessex, ইংল্যান্ডে। ডায়েট কোথায়, ফ্লোরেন্স, ইতালি। তিনি সারা জীবনের জন্য তিনি ইতালি চলে গেছিলেন, তাকে ইংল্যান্ড থেকে বিতাড়িত করা হয়েছিল। আমি সেই ঘটনাতেও আসবো। সেই ঘটনাটা কিন্তু এই কবিতায় প্রচুর রিফ্লেক্ট করেছে। হি ওয়াজ ইনফ্লুয়েন্স ফ্রম গডউইন, প্লেটো বা রুশো। ঠিক আছে, তাদের থেকে তিনি ইন্সপায়ার হয়েছিলেন, কারণ বা রুশো বা গড প্রচন্ড ইন্টেলেকচুয়াল, তাদের থেকে কিন্তু ইন্সপায়ার হয়েছিলেন আমাদের এই কবি। শেলি ওয়াজ, এর একই জিনিস দুবার চলে এসেছে, যাই হোক। দেখুন তার কিছু বিখ্যাত আমরা কিছু দেখে নিচ্ছি লেখা, ঠিক আছে, সেগুলো আপনারা পড়ে নেবেন। এই যে কুইন মাপ, ফিলোসফিক্যাল পোয়েম, অ্যালাস্টার, ইন্টেলেকচুয়াল বিউটি, রিভল্ট অফ ইসলাম, ঠিক আছে, ওসম্যান্টিস, তারপর হচ্ছে ওড টু দ্য ওয়েস্ট উইন্ড, যেটা আমাদের আজকে পাঠ্য, এর সঙ্গে পড়া হয় ওড টু স্কাইলার্ক, ঠিক আছে, প্রমেথেস আনবাউন্ড বা অ্যারোনাস। ঠিক আছে, এগুলো হচ্ছে তার ইম্পর্টেন্ট লেখা। আরো লেখা আছে, আপনারা গুগল করে নিতে পারেন, তবে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো আমি এখানে নিয়ে এসেছি। ঠিক আছে, এবার দেখুন, এবার আমরা কবিতায় চলে আসবো। আমরা জানি কি ওড কাকে বলে, অনেকে উচ্চারণ করে অড, কিন্তু মোটেও না, এটার উচ্চারণ হচ্ছে ওড। সো হোয়াট ইজ অ্যান ওড? এ সিরিয়াস পোয়েম on a grave theme in an elevated language with elaborate stanza pattern and usually addressed to someone. এটা হচ্ছে সিরিয়াস পোয়েম, হাস্য কৌতুক মজার ছলে নয়। এটা হচ্ছে সিরিয়াস পোয়েম, যার একটা গ্রেভ থিম, মানে কি গুরুগম্ভীর থিম থাকতে হবে, তার সঙ্গে থাকতে হবে কি এলিভেটেড ল্যাঙ্গুয়েজ, উন্নত মানের ল্যাঙ্গুয়েজ থাকতে হবে। ওদের ভাষা দেখবেন কখনো সহজ হয় না, ওদের ভাষা কিন্তু অনেক উন্নত মানের হয়। ওট কিন্তু টুক করে লিখে দিলাম ওর হয়ে গেল, তা কিন্তু নয়। ওট লেখা এখন অনেক কমে গেছে, নাই বললেই চলে। সে ওট, এখনকার ওট গুলো যারা লিখছে চেষ্টা করছে, অতটা সেরকম হাই লেভেলে যেতে পারছে না। এটা কি সিরিয়াস পোয়েম, যা একটা গুরু গম্ভীর থিম থাকবে, একটা কি উন্নত মানের ল্যাঙ্গুয়েজ থাকবে, ইলাবোরেট স্ট্যাঞ্জা প্যাটার্ন থাকবে, এবং কাউকে অ্যাড্রেস করবে। কাকে অ্যাড্রেস করবে? কাউকে। এখানে যেমন ওয়েস্ট উইন্ডকে অ্যাড্রেস করা হচ্ছে, কোথাও স্কাইলারকে অ্যাড্রেস করা হচ্ছে, কিটস অ্যাড্রেস করছেন কাকে, নাইট অ্যাঙ্গেলকে, অটামকে, কলিন্স অ্যাড্রেস করছেন কাকে, ইভিনিংকে। সেক্ষেত্রে আমাদের ওডে কিন্তু কাউকে উদ্দেশ্য করে কোনো আইডিয়া, কোনো থিম, কোনো কনসেপ্ট, কোনো পার্সন, কোনো অবজেক্ট, কোনো প্রাণী, কোনো মানুষ, কাউকে একটা উদ্দেশ্য করে কিন্তু ওড লেখা হবে। কাকে বলে আপনাদের ক্লিয়ার হলো? কোনো প্রবলেম নাই, তাহলে ওট কাকে বলে? তাহলে দেখুন আমরা এবার কবিতা সম্বন্ধে কিছু জেনে নেব। ইন্ট্রোডাকশন, ওড টু দ্য ওয়েস্ট উইন্ড। এরপর আমরা কিসে চলে যাব? এরপর আমরা চলে যাব ডাইরেক্ট কবিতায়, আমরা লাইন বাই লাইন অ্যানালিসিস করব। দেখুন, থাকুন ভিডিওতে, ভালো লাগবে। দ্য পোয়েম ওয়াজ রিটেন ইন 1819 অ্যান্ড পাবলিশড ইন 1820। তাহলে কি 1819 খ্রিস্টাব্দে লেখা হয়েছিল এবং 1820 খ্রিস্টাব্দে কিন্তু পাবলিশ করা হয়। কোথায় পাবলিশ করা হয়? প্রমেথিউস আনবাউন্ডে। কার লেখা? শেলির লেখা। ঠিক আছে, সেখানে। দ্য পোয়েম ওয়াজ রিটেন ইন ফ্লোরেন্স। ফ্লোরেন্সের একটি সন্ধ্যায়, একটি জঙ্গলে তিনি বসে এই কবিতা লিখছেন, ফ্লোরেন্সে, ইন দ্য ইভিনিং টাইম। তাহলে কবিতাটা কোথায় লেখা হচ্ছে? ফ্লোরেন্সে লেখা হচ্ছে। অরিজিনালি পাবলিশড ইন 1820। ঠিক আছে, দিস ওড কন্টেন্স 5 নাম্বার পার্টস। তার কিন্তু 5টা স্ট্যাঞ্জা আছে বা 5টা পার্ট আছে এই কবিতায়, 5 স্ট্যাঞ্জাস ইট। ঠিক আছে, তো
Each of the first four stanzas each part is based on the Italian terza rima. এই terza rima এখান থেকে শর্ট কোশ্চেন আসে, যেটা কিভাবে লেখা হয়েছিল বা কি এর ফর্মটা। এটা হচ্ছে কি ইটালিয়ান terza rima। এটা কি 3 লাইনস গ্রুপিং, যে 3টে লাইনের গ্রুপ হবে যার, ঠিক আছে, উইথ দ্য ফার্স্ট অ্যান্ড লাস্ট লাইন রাইমিং। যার প্রথম এবং লাস্ট লাইন 3 নম্বরে যার হচ্ছে রাইম থাকবে, ছন্দে মিল থাকবে। Some also believe that the poem was written in response to loss of his son William। এই যে আমাদের সেলি, এই ভদ্রলোক কিন্তু জীবনে কখনো সুখ ভোগ করতে পারেননি। কেন সুখ ভোগ করতে পারেনি? প্রত্যেক রোমান্টিক্সদের জীবনে বা প্রত্যেক বড় বড় কবিদের জীবনে কিন্তু দুঃখে পরিপূর্ণ। যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের আমরা দেখেছি, তার জীবন দুঃখে পরিপূর্ণ, তার ছেলে মারা যাচ্ছে সমী, তার মেয়ে মারা যাচ্ছে, সে কিন্তু তখনও জীবিত। যে লোক লিখছে মরিতে চাহি না আমি এ সুন্দর ভুবনে, শেষের কবিতায় লিখছে যে পৃথিবীতে তার আর ভালো লাগছে না, তার মৃত্যু কেন আসছে না। তেমনি প্রত্যেক কবির, আমরা সুকান্ত ভট্টাচার্যকে দেখবো, তিনিও মারা গেলেন। আমরা কেসকে দেখবো, এর থেকেও কম বয়স, শেলির থেকেও কম বয়সে মারা গেলেন। এবং শেলিও কিন্তু তাই, তিনি জীবনে কখনো সুখ ভোগ করেননি। তাকে ইংল্যান্ড থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল তার আইডিয়াস গুলোর জন্য, সে বিষয়ে আমি পরে আসছি। তাই, এবং তার ছেলেও মারা যায়। তার স্ত্রীর নাম কি? ম্যারি শেলি। কার মেয়ে? না তো বিখ্যাত ফেমিনিস্ট, যার নাম হচ্ছে কি ম্যারি ওলস্টোনক্রাফট, হচ্ছে তাকে বিয়ে করেছিলেন, তার বিখ্যাত লেখা কি ফ্র্যাঙ্কেনস্টাইন, ঠিক আছে। সেই হচ্ছে তার স্ত্রী, তার ছেলে মারা গেল উইলিয়াম। এই যে এই কবিতাটা আমাদের আছে, তার 5টা ক্যান্টো। ওড টু দ্য ওয়েস্ট উইন্ড কনসিস্ট অফ 5 সেকশনস বা ক্যান্টোস রিটেন ইন টেটজারিন। তার 5টা ক্যান্টো আছে বা স্ট্যাঞ্জা আছে, এবং যেটা টেটজার রিমায় কিন্তু লেখা আছে, যেটা হচ্ছে 3 লাইনস গ্রুপিং। ওকে, ইচ সেকশন কনসিস্ট অফ 4 ট্রেক্স, ঠিক আছে, এ বি এ, বি সি বি, সি ডি সি, ডি ই ডি। এটা হচ্ছে রাইম স্কিম। এবং রাইমিং কাপলেট কি আছে? ই ই। যখন কবিতা পড়াবো তখন দেখিয়ে দেবো। দ্য ওড ইজ রিটেন ইন আয়াম্বিক পেন্টামিটার। আয়াম্বিক পেন্টামিটারটা কি? এগুলো সব জেনে রাখতে হবে আপনাদের। এগুলো জেনে না রাখলে কিন্তু লিটারেচার পড়ার কোনো মানে হয় না। অন্য স্যাররা কোশ্চেন দিয়ে দিল, আপনি মুখস্থ করে সেটা পরীক্ষায় লিখলেন, নাম্বার চলে এলো, হায়ার স্টাডিজ করতে যাচ্ছেন, প্রবলেম চলে আসছে। এমন ভাবে নিজেকে প্রিপেয়ার করুন, আপনি নিজে নোট লিখবেন। আচ্ছা, আমাদের এই পরীক্ষায় প্রশ্ন কেন দেয়? বড় প্রশ্ন কেন দেয়? যাতে পরীক্ষক, যিনি এক্সামিনার, তিনি যেন বুঝতে পারেন এই ছাত্র বা ছাত্রীটি কতটা লেখাপড়া করেছে, সে তাদের নিজের ভাষায় কিভাবে ব্যক্ত করতে পারছে একটা কবিতা বা একটা নাটক বা একটা নভেল বা একটা শর্ট স্টোরিকে। সেই জন্য দেওয়া হয়। এবার কোনো এক স্যার আপনাদের নোট লিখিয়ে দিলেন, খুব ভালো কথা। আপনি নোটটাকে মুখস্থ করলেন, তার হয়তো 100 জন ছাত্র, সেই নোটটা মুখস্থ করে পরীক্ষা দিলেন, সবার কিন্তু সমানভাবে খাতা চলে এলো, একই নোট 19-20 চলে এলো, নাম্বারটাও কিন্তু 19-20ই আসবে। এবার যদি আপনি নিজে লিখতে পারেন, নিজে লিখলে আপনার লেখার যে ল্যাঙ্গুয়েজ, সেটা অনেক ছোট হোক বা অনেক কিন্তু বিশাল গুরুগম্ভীর, একবারে 5টা লাইন পর একটা ফুল স্টপ দেওয়ার দরকার নেই। আপনি নিজের ভাষায় সহজ করে লিখুন, পরীক্ষক অনেক খুশি হবে, অনেক বেশি নাম্বার দেবে, ঠিক আছে। তার জন্য বলছি, আপনারা নিজে কবিতাটাকে আগে বুঝুন, কবিতাটাকে বোঝার চেষ্টা করুন, দিয়ে আপনারা সেটা অ্যান্সার করুন। Iambic pentameter is a very common way that lines of poetry are structured. Each line has 5 sets of 2 beats. The first is unstressed and second is stressed. যেমন shall I compare this to a summer's day, কার লেখা? উইলিয়াম শেক্সপিয়ারের লেখা, যেটা আপনারা অনেকেই 12 এ পড়াকালীন বা অনেকের সিলেবাস আছে, আমাদের এসএলএসটি সিলেবাসও আছে। Where the bold beats are stressed and the underlined beats are unstressed. স্ট্রেস আনস্ট্রেস, কোনো জোর দেওয়া হবে, কম জোর দেওয়া হবে, এইভাবে কিন্তু কবিতাগুলো লেখা। এবার দেখুন, ডাইরেক্ট আমরা চলে আসবো কিসে? ডাইরেক্ট আমরা কবিতায় চলে আসি। আমরা পার্ট পার্ট করে কবিতাটা পড়বো। 5টা স্ট্যান্জা আছে, আমরা 2টো পড়বো আজকে, নেক্সট দিন 3টে পড়বো, ঠিক আছে। প্রথম দেখুন, ওড টু দ্য ওয়েস্ট উইন্ড। শুরু করছে কবিতাটা, এবার সবাই মন দিয়ে কিন্তু দেখবেন। O wild west wind, thou breath of autumn's wing, thou from whose unseen presence the leaves dead are driven like ghosts from an enchanter fling। যেন মনে হচ্ছে কি মন্ত্র উচ্চারণ হচ্ছে। ও ওয়াইল্ড ওয়েস্ট উইন্ড, দ্য ব্রেথ অফ অটমস উইং, মন্ত্র। প্রথমেই দেখুন অ্যালিটারেশন না? এই দেখুন, ও ওয়াইল্ড ওয়েস্ট উইন্ড, ডাব্লু ডাব্লু ডাব্লু, অ্যালিটারেশন না? মনে রাখবেন ফিগার অফ স্পিচ গুলো, যে অ্যালিটারেশন বলা হয়, ডাব্লু ডাব্লু ডাব্লু, ঠিক আছে। তাহলে বলছে কি, প্রথমেই দেখুন অ্যালিটারেশন বলছে,
যে ও ওয়াইল্ড ওয়েস্ট টুইন দা ব্রেথ অফ অটমস বিং, বলছে তুমি হচ্ছ শরতের হে বন্য পশ্চিমী বাতাস, রবীন্দ্রনাথ ঠাকুরের মতো করে বললেন, হে দক্ষিণ সাগরেরও সমীরণ। তার মানে কি, যেখানে এই যে আমাদের এই জায়গাটা, আমাদের ভারতবর্ষে কি হাওয়া বিখ্যাত? দক্ষিণের হাওয়া বিখ্যাত। আর ওদের অর্থাৎ আমাদের ফরেনে ওদের কিন্তু পশ্চিমা হাওয়া বিখ্যাত। তাই তিনি বলছেন কি, হে বন্য পশ্চিমী বাতাস। যে জায়গাটিতে ছিলেন সেই জায়গাটির নাম ফ্লোরেন্স, FLORENC, ফ্লোরেন্স। হি ওয়াজ ইন ফ্লোরেন্স ইন আ স্মল ফরেস্ট ইন দ্য ইভিনিং টাইম। সেই সময় তার এই অনুভূতি কিন্তু ঘটে। ফ্লোরেন্স ইজ ইন ইটালি। ফ্লোরেন্স কোথায়? ইটালি, ইটালিতে। উনি ইংল্যান্ড থেকে চলে গেলেন, আর তিনি ফেরেননি কখনো। তিনি আমৃত্যু ইটালি বা ফ্লোরেন্সে কিন্তু ছিলেন। এটা একটু আগে বললাম। ইংল্যান্ডে তার উপর অনেক অত্যাচার করা হয়েছিল, তার জন্য তিনি কিন্তু চলে গেছিলেন। এই যে জায়গাটি ফ্লোরেন্স, এটা হচ্ছে সবচেয়ে সুন্দর শহর ইটালির একটি। এই ফ্লোরেন্স শহরটা কোথায় অবস্থিত? ইটালিতে। এবং এটি একটি পাহাড়ে ঘেরা, পাহাড়ের উপরে একটি সুন্দর শহর। কেউ কেউ বলেন এটাকে যে ইট ইজ দ্য প্লেস অফ আর্ট, এটা হচ্ছে আর্টের একটা জগৎ। কেন বলেন? কারণ এখানে থাকতেন বিখ্যাত রেনেসা পেন্টার মাইকেল এঞ্জেলো। সবাই আমরা মাইকেল এঞ্জেলো, বিখ্যাত রেনেসা পেন্টার। রেনেসা পেন্টারে আমরা তিনজন পেন্টারের নাম পাই: লিওনার্দো দা ভিঞ্চি, মাইকেল এঞ্জেলো এবং রাফেল। মাইকেল এঞ্জেলো এবং রাফেল এই দুজনেই এই শহরে ফ্লোরেন্সে কিন্তু থাকতেন। রাফেল ছিলেন বোধহয় 1504 থেকে 1508 খ্রিস্টাব্দ পর্যন্ত ফ্লোরেন্স শহরে। এই ফ্লোরেন্সের যে বিউটি, সেটাকে বলা হয়, অনেকে বলে অনির্বচনীয়, অর্থাৎ যাকে ভাষায় প্রকাশ করা যায় না বা বচন দিয়ে যাকে প্রকাশ করা যায় না। পাহাড়ের উপর ছোট্ট একটি শহর, পাহাড়ের নিচে চারিদিকে ফরেস্ট, তারপর আবার পাহাড়। ঠিক আছে? শীতের প্রাককালে হচ্ছে আমাদের অটম সিজন। এই অটম সিজনের কথা কিন্তু এখানে প্রথম বলেছেন কি আমাদের কবি, বলছে কি দ্য ব্রেথ অফ অটম স্প্রিং, অটম সিজন জাস্ট বিফোর উইন্টার। সেখানে পশ্চিম দিক থেকে জোরালো বাতাস দেয়, অটম সিজনের শুরু থেকে পশ্চিম দিক থেকে জোরালো বাতাস দেয় একদম। ঠিক আছে? বলছে দাও ব্রেথ, তুমি নিঃশ্বাস। কার নিঃশ্বাস? অটমস বিং, মানে কি, অটমের যে উপস্থিতি, অটম সিজন যে এসেছে, উপস্থিত হয়েছে শীতের প্রাককালে, সেই পশ্চিমী বাতাস বা পশ্চিমা হাওয়া, সেইটা কিন্তু অটমের যে উপস্থিতি সেটা টের পাইয়ে দেয় মানুষদের। এবং অটমের পরে কি আসবে? শীতকাল। ঠিক আছে? তাই অটমের যে সিজনে যে উপস্থিতি, সেই অটমের উপস্থিতি বুঝিয়ে দিচ্ছে কে? পশ্চিমা বাতাস। ঠিক আছে? আমাদের শীতকালে কি দেয়? উত্তরে হাওয়া দেয়। ওদের তেমনি পশ্চিম দিক থেকে যখন হাওয়া দেয় তখন বোঝা যায় কি, যে অটম শুরু হয়েছে, এবার তারপরে শীত আসবে। তাহলে অটমের যে উপস্থিতি, অটমের যে অস্তিত্ব, সেটা হচ্ছে কি এই পশ্চিমা বাতাস। তাও ব্রেথ, তুমি অটমের নিঃশ্বাস। নিঃশ্বাস বা প্রশ্বাস যাকে বলা হয় কি হাওয়া, সে হাওয়াটা হচ্ছে কি অটমের উপস্থিতি বুঝিয়ে দিচ্ছে এই পশ্চিমা বাতাস। ক্লিয়ার? Thou from whose unseen presence the lips dead are driven like ghosts from an enchanter flame. বলছে কি, তোমার অদৃশ্য উপস্থিতি, বাতাসকে আমরা কিন্তু দেখতে পাইনি। আমরা কি বাতাস দেখতে পাই কখনো? বাতাস কিন্তু আমরা কখনোই দেখতে পাই না, কিন্তু তার উপস্থিতিটা আমরা অনুভব করতে পারি। বাতাস দিচ্ছে, হাওয়া দিচ্ছে। ঠিক আছে? তার মানে কি? বলছে তোমার অদৃশ্য উপস্থিতি কি করছে? তোমার অদৃশ্য উপস্থিতি ঝরা মরা পাতাগুলোকে সরিয়ে নিয়ে যাচ্ছে। কেমন করে সরিয়ে নিয়ে যাচ্ছে? যেমন করে একটা ভূত উড়ে বেরিয়ে যায় একটা এনচ্যান্টার বা ওঝাকে দেখে। আমি বলেছি জিনিসটা ভালো করে ক্লিয়ার করে বলেছি, দেখবেন কোনো প্রবলেম থাকবে না। আমাদের দেশের টা হচ্ছে চিরহরিৎ, আর ওদের দেশটা হচ্ছে পর্ণমোচী। পর্ণমোচী কথা অর্থ কি? পাতা মোচন করে যাহা, মানে শীতকালে এদের গাছের পাতাগুলো সম্পূর্ণ ঝরে যায়। আর আমাদের গাছের পাতাগুলো চিরহরিৎ, কিছু কিছু গাছের পাতা ঝরলেও বেশিরভাগটাই পাতা কিন্তু গাছে লেগে থাকে। আর ওদের হচ্ছে পর্ণমোচী, অর্থাৎ যখনই ওদের শীতকাল আসে বা অটমের শেষের দিক থেকে কিন্তু পাতা ঝরার প্রসেসটা শুরু হয়ে যায়।
ওদের গাছগুলো যখন শীতকালে দেখবেন যেন মনে হবে গাছগুলো প্রত্যেকটা মরা, একটা গাছেও পাতা নেই। তেমনি এখানে কবি বলছে যে যে গাছের পাতাগুলো ঝরে পড়ে গেছে সেই গাছের পাতাগুলোকে তুমি এমন ভাবে বন্য পশ্চিমী বাতাস তুমি উড়িয়ে নিয়ে যাচ্ছ যেন লাইক লাইক মানে কি সিমিলি, শেলি হচ্ছে মাস্টার অফ সিমিলি, তিনি সিমিলি একবার বন্যা বইয়ে দেবেন, এই কবিতা দেখতে পাবেন আপনারা। সেই বলছে কি যেমন করে এনচ্যান্টার বা এক্সরসিস্ট, এক্সরসিস্ট মানে কি ওঝা, ঠিক আছে, EXORCIST এক্সরসিস্ট, এক্সরসিস্ট বা ওঝা, অনেকে বলে OJHA ওঝা। তাই ওঝাকে দেখে ভূত যেমন করে পালায় তেমনি গাছ থেকে ঝরা পাতাগুলো তোমাকে দেখে বা তোমার উপস্থিতি বা তুমি সেগুলোকে উড়িয়ে নিয়ে চলে যাচ্ছ, ড্রিভেন, উড়িয়ে নিয়ে চলে যাচ্ছ তুমি একদম তোমার অদৃশ্য উপস্থিতি। আমরা তো বাতাসকে দেখতে পাই না, তাহলে বাতাস কি করছে, সেই ঝোড়ো বন্য পশ্চিমী বাতাস যে কিনা শরতের অটমের উপস্থিতি আমাদের বুঝিয়ে দিচ্ছে, সে ঝরে যাওয়া পাতাগুলিকে উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে। তারপর দেখুন ইয়েলো অ্যান্ড ব্ল্যাক অ্যান্ড পেল অ্যান্ড হেকটিক রেড, বলছে কি হলুদ, কালো, সাদাটে এবং হচ্ছে লালচে। এইটা খুব ইম্পর্টেন্ট লাইন, অনেকে শুধু পাতা বলে ছেড়ে দেয়। দেখুন আমি বলছি, যখন দেখবেন একটা গাছের পাতাগুলো যখন ঝরছে, প্রথমে কি হয়ে যায় গাছের গাছের পাতার রং, সেটা হয়ে যায় পেল মানে সাদাটে, তারপর হয়ে যায় কি ইয়েলো হলদেটে, তারপর হয়ে যায় লালচে হেক্টিক রেড লালচে, এবং তারপর হয়ে যায় কালো দিয়ে পাতাটা ঝরে যায়। এই যে যখন কবিতাটা লেখা হচ্ছে এটা হচ্ছে অটমে শুরুতে লেখা হচ্ছে, তখন তাহলে কি হচ্ছে পাতা ঝরার প্রসেসটা শুরু হয়ে গেছে। কিছু পাতা হলদে হতে শুরু করে দিয়েছে ঝরার আগে, তারপর কিছু পাতা হয়ে গেছে কি সাদাটে, কিছু পাতা হয়ে গেছে লালচে এবং কিছু পাতা কালো হয়ে ঝরে পড়েছে। তাহলে অটমের শীতকালের শুরুতে পুরো পাতাগুলো কিন্তু ঝরে পড়ে যায়। তাতে এখানে বলছেন ইয়েলো অ্যান্ড ব্ল্যাক অ্যান্ড পেল অ্যান্ড হেকটিক রেড পেস্টিলেন্স স্ট্রিকেন মাল্টিটিউড। পেস্টিলেন্স মানে কি ডিজিজ, আর স্ট্রিকেন মানে কি রিডেন অর্থাৎ ডিজিজ রিডেন রোগগ্রস্ত। মাল্টিটিউডস, মাল্টিটিউডস মানে কি অনেক সংখ্যায়, কারণ গাছের পাতাগুলি সব একদম কিন্তু ঝরে পড়ছে, সব গাছের পাতাগুলো কিন্তু ঝরে পড়ছে, যেগুলো যত গাছ আছে, তিনি বলছে কি মাল্টি জুস কথাটা ইউজ করেছে। এর আরেকটা ইনার মিনিং আছে, আমি আসছি। এখানে দেখুন, এখানে কবি বলতে চাইছে শুধুমাত্র এখানে তিনি কিন্তু পাতা ঝরার কথা বলেননি, তিনি এখানে সমস্ত মানুষের কথা বলতে চেয়েছেন, কারণ মাল্টি জুস কথাটা কিন্তু আমরা মানুষের ক্ষেত্রে ইউজ করি। এবার কিভাবে বলবেন যে স্যার মানুষ কাকে কাকে বলছে, দেখুন ইয়েলো, এখানে তিনি চারটে জাতির কথা বলেছেন যাদের বর্ণ শরীরের বর্ণের কথা বলা হয়েছে। ইয়েলো, ইয়েলো মানে কি মঙ্গোলিয়ান রেস, আমরা ইয়েলো ম্যান বলে থাকি। মঙ্গোলিয়ান রেস যাদের একটু গায়ে কালারটা একটু ইয়েলো টাইপের হয়। ব্ল্যাক, নিগ্রো রেস, নিগ্রো তাই গায়ের রং হয়। তারপরে কি বলছি, পেল মানে কি সাদাটে, সাদাটে মানে কি আর্য জাতি, আরিয়ান বা ককেশিয়ান রেস, যেমন আমরা হচ্ছি আর্য জাতি। এবং লাস্ট হচ্ছে হেট্টিক রেড লালচে, কারা এরা, এরা হচ্ছে আমাদের রেড ইন্ডিয়ান উপজাতি, যারা আমেরিকায় বসবাস করে, যারা আগে সংখ্যায় প্রচুর ছিল, এখন কিন্তু তাদের মেরে মেরে কিন্তু একদম শেষ করে দিয়েছে, তাদের মাথায় পালক টালক গুজে বসে থাকে, তাদের মুখটা বা গায়ের রংটাকে লালচে হয়। সুতরাং তিনি বলছেন কি যে পৃথিবীর সমস্ত মানুষ, সে মঙ্গোলিয়ান হোক বা নিগ্রো হোক বা আর্য হোক বা রেড ইন্ডিয়ান হোক, সবাই কিন্তু পেস্টিলেন্স স্ট্রিকেন মানে সবাই হচ্ছে কি রোগগ্রস্ত। মাল্টিটিউড, মাল্টিটিউড মানে কি যারা হচ্ছে অগণিত সংখ্যায় সব রোগগ্রস্ত হয়ে মানুষ পড়ে আছে। ও দাও হু চ্যারিয়টেস টু দেয়ার ডার্ক উইন্ট্রি বেড, বলছে তুমি কি করছো, তুমি তাদেরকে তোমার রথে করে নিয়ে চলে যাচ্ছ। আমরা বলি কি সময়ের চ্যারিয়ট দেখেছি, ঠিক আছে, চ্যারিয়ট মানে কি রথ, আমরা সময়ের চ্যারিয়ট বা সময়ের কিন্তু আমরা দেখেছি আমরা, কিন্তু সেখানে কিন্তু এটা সময়ের হচ্ছে না, মানে সময়ের মতো করে না, এখানে ডার্ক উইন্টিবেট এই যে বাতাসটা, সে কিন্তু নিয়ে চলে যাচ্ছে এগুলো, এই পাতাগুলোকে কোথায় নিয়ে চলে যাচ্ছে, পাতাগুলোকে নিয়ে চলে যাচ্ছে তার নিজের জায়গায়। মানে নিজের জায়গাটা কোথায়, পরের লাইনে বুঝতে পারবো। তা উইং সিডস, উইং সিড মানে কি, এক সেকেন্ড দাঁড়ান, এক সেকেন্ড প্লিজ, একটা মেসেজ কেন আসছে দেখি। হ্যাঁ, তাহলে কি বলছে এখানে, বলছে এখানে
যে তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, বাতাস তার রথে করে কিন্তু নিয়ে চলে যাচ্ছে ওই ঝরা পাতাগুলিকে। এবার বললেন বাতাস আবার রথ পেলো কোথায়? এবার দেখুন বলি আপনাদের। রথ কিভাবে হচ্ছে? রথ কাকে তুলনা করা হচ্ছে? দেখবেন যখন খুব জোরে জোরে বাতাস দেয়, যে পাতাগুলো ধরুন আছে উড়ছে, যে পাতাগুলো ধরুন বাতাসে উড়ছে, দেখে মনে হয় কি তারা মাটির থেকে উঁচুতে উঠছে না বাতাসের দ্বারা? তারা মাটির থেকে উঁচুতে উঠছে মনে হয় না? যে হ্যাঁ বাবু, মাটির মাটির থেকে উঁচুতে উঠছে মনে হচ্ছে পাতাগুলো। তারা তো মাটিতে থাকে না। আমরা কি দেখতে পাই যে বাতাস দেখতে পাই? বাতাস দেখতে পাচ্ছি না, কিন্তু তারা উড়ে উড়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি ঝড়ের মধ্যে দিয়ে। পাতাগুলো এমনি এমনি করে উড়ে উড়ে চলে যাচ্ছে ঝড়ের মধ্যে। তো সেই জিনিসটা তিনি এই যে ধাত্রী, এই যে রথের যে সরি বাতাস যে পাতাগুলোকে নিয়ে যাচ্ছে, যে উড়িয়ে নিয়ে যাচ্ছে, সেই বাতাস যে ধরে রেখেছে পাতাগুলোকে, সেইটাকে রথের সঙ্গে তুলনা করা হয়েছে। ক্লিয়ার? বুঝতে পেরেছেন জিনিসটা কি? দ্য উইংড শিপস, পাতাগুলো যে যাচ্ছে, পাতাগুলোর সঙ্গে যাচ্ছে কি বীজ, ফলের যে বীজ সেগুলোও কিন্তু পাতার সঙ্গে উড়ে 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 কিন্তু যাচ্ছে। সুতরাং এখানে আমরা দেখতে পারি কি, এখানে আমরা দেখতে পাই দুটো কনসেপ্ট, ডেথ অ্যান্ড বার্থ, জন্ম এবং মৃত্যুর সাইকেল কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা প্রথমেই একটা পড়লাম যে তার ছেলে উইলিয়ামের মৃত্যুকে কেন্দ্র করে অনেকে বলে এই কবিতাটা লেখা হয়েছে। সুতরাং দেখুন এখানে বলছে কি ইয়েলো, ব্ল্যাক, পেল সবাই কিন্তু অসুস্থ, এবং প্রথমে ডেড লিভস এর কথা বলা হচ্ছে, মানে কি মৃত জিনিসগুলোকে সরিয়ে নিয়ে চলে যাচ্ছে কে, না তো এই ওয়েস্ট উইন্ড। এবার কি হবে, ওয়্যার দে লাই কোল্ড অ্যান্ড লো, ইচ লাইক এ কপস উইদিন ইটস গ্রেভ। বলছে কি যে এইবার যে এই বাতাস এই পাতাগুলোকে এবং তার সঙ্গে বীজগুলোকে উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে, উড়িয়ে নিয়ে কোথাও না কোথাও একটা ফেলবে, এবং সেইখানে কিন্তু তারা মাটির নিচে শায়িত হবে, মাটির নিচে শায়িত হবে, এবং তারা মাটির নিচে কিন্তু কোল্ড এবং ঠান্ডা জায়গায় কিন্তু অবস্থান করবে। কেমন ভাবে অবস্থান করবে? আবার দেখুন, লাইক ইচ লাইক এ কপস, মৃত দেহের ন্যায় অবস্থান করবে, উইদিন ইটস গ্রেভ। কবরে যেমন মৃত দেহ শায়িত থাকে, ঠিক তেমনি ভাবেই কিন্তু শুয়ে থাকবে কে, না তো এই আমাদের পাতা এবং বীজগুলি। এটা একটা ফার্টিলাইজেশন হবে, যে বীজগুলো থেকে আমরা জানি কি অঙ্কুরোদ্গম হয়, এবং পাতাগুলো কি করে, পাতাগুলো পচে জমিতে সারের কিন্তু একটা কাজ করবে। সুতরাং এখানে কিন্তু গাছের পাতাগুলি সারের কাজ করছে, এবং এই বীজগুলো কিন্তু পরে আবার নতুন ভাবে জেগে উঠবে। তাই কি যতক্ষণ পর্যন্ত না বীজগুলি জেগে উঠছে, নতুন অঙ্কুরোদ্গম হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তাদের তুলনা করা হলো কিসের সঙ্গে, তারা মাটির নিচে থাকবে। কবরে যেমন মৃতদেহ অবস্থান করে, ঠিক তেমন ভাবেই তারা কিন্তু এখানে উপস্থিত থাকবে। আনটিল, যতক্ষণ পর্যন্ত না, কতক্ষণ পর্যন্ত, thine azure sister of spring shall blow her clarion over the dreaming earth। বলছে কি দাইন, তোমার, অ্যাজিওর সিস্টার, দাইন বলতে এখানে কাকে বলা যাচ্ছে, যে তোমার যে বোন, অ্যাজিওর মানে কি নীলাভ, তোমার নীলাভ বোন, অ্যাজিওর সিস্টার, তোমার নীলাভ বোনকে, না তো বসন্ত, স্প্রিং, বসন্ত যতক্ষণ না পর্যন্ত তার বাঁশি বাজিয়ে সমস্ত কিছুকে জাগ্রত করবে। মানে কি, আমি জিনিসটা বলেছি ক্লিয়ার করে। বলছে যে তোমার বোনকে, এই যে শীতকাল, শীতকাল বা অটমের শেষের দিকে বা শীতকালে কিন্তু ওদের যে ওয়েদার, সেটা হচ্ছে কি ভূমধ্য সাগরীয় ওয়েদার, মেডিটেরানিয়ান ওয়েদার। এই মেডিটেরানিয়ান ওয়েদারের একটা প্রধান বৈশিষ্ট্য শীতকালে বৃষ্টিপাত। ঠিক আছে, শীতকালে বৃষ্টিপাত, এই শীতকালে বৃষ্টিপাত কিন্তু ওদের হচ্ছে প্রধান বৈশিষ্ট্য এই ভূমধ্যসাগরীয় জলবায়ুতে। সুতরাং অটমের শেষ বা গোটা শীতকালটাই কিন্তু পাতাগুলি ঝরে যাচ্ছে, বীজ ঝরে যাচ্ছে, এবং সেখানে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে, শীতকালে বৃষ্টিপাত। এবং আমরা জানি কি বৃষ্টিপাত হলে আকাশে মেঘ থাকবে, মেঘ হলে কিন্তু নীল আকাশটা কেটে যাবে। সুতরাং এখানে তিনি বলছেন দাইন অ্যাজিওর সিস্টার অফ স্প্রিং, অফ দ্য স্প্রিং, অর্থাৎ যখন শীতকাল শেষে যখন বসন্তকাল আসবে, তখন কিন্তু ওই ওয়েদার, ভূমধ্যসাগরীয় শীতকালীন ওয়েদার, মেঘগুলো সব চলে যাবে, তখন কিন্তু নীল আকাশের সৃষ্টি হবে। তার জন্য বলা হচ্ছে কি নীলাভ বলা হচ্ছে স্প্রিং কে। কেন নীলাভ বলা হচ্ছে? আকাশ নীল, তাই ওয়েদার নীল, তাই কালটা নীলাভ। ক্লিয়ার?
ঠিক আছে? shall blow her clarion over the dreaming earth, বলছে ঘুমন্ত পৃথিবীতে সে বাঁশি বাজিয়ে, ক্ল্যারিয়ন মানে বাঁশি, সে বাঁশি বাজিয়ে সবাইকে জাগ্রত করবে, বাঁশি বাজিয়ে সবাইকে জাগ্রত করবে। এর মানে কি দাঁড়াচ্ছে? এর মানে দাঁড়াচ্ছে যে এই যে ড্রিমিং আর্ট, আমরা পৃথিবীটাকে যখন আমাদের শীতকাল হয় ওদের দেশে, তখন কিন্তু পুরোটাই বরফে আচ্ছাদিত হয়ে যায়, গাছে একটাও পাতা থাকে না, সবুজের কোনো চিহ্ন মাত্র থাকে না, যেন মনে হয় যে গাছগুলো, এই সরি, প্রকৃতি কিন্তু ঘুমাচ্ছে বা মারা গেছে। একজন কবি বলছেন, তিনি 31 ডিসেম্বর কবিতা লিখতে বলছেন যে আমার চারিদিকে যেন মনে হচ্ছে সমস্ত কিছু মৃত, আমি একাই মনে হচ্ছে জীবন্ত হয়ে বসে আছি। তার মানে কি? তাদেরকে মনে করা হয় যে সেই শীতকালের সময় সবকিছু মারা যায় বা সবকিছু ঘুমিয়ে থাকে। এবার যখন বসন্তকাল যখন আসবে, তখন সে কিন্তু আবার সবকিছু জাগরিত করবে, আবার রাস্তায় মানুষ বেরোবে, আবার রাস্তায় পশু পাখি বেরোবে, আবার কিন্তু গাছে হরিয়ালি হবে, আবার কিন্তু সবুজ পাতা, সবুজ ঘাসে কিন্তু সবকিছু, গোটা পৃথিবী পরিপূর্ণ হবে। এবার বলেন বাঁশি কেন বলছে? আমরা যখন দেখি যে কাউকে অ্যালার্ট করার সময় আমরা কিন্তু বাঁশি শব্দটা ইউজ করি, বাঁশি ব্যবহার করি, এবং এই বাঁশি বাজিয়ে যে আমি স্প্রিং, আমি যে এসেছি, আমি যে উপস্থিত হয়েছি, তোমরা এবার জাগরিত হও, আমি আবার নতুন সৃষ্টি নিয়ে আসছি, সেইটা কিন্তু বাঁশি দিয়ে সে জানান দিচ্ছে, বা সমস্ত পৃথিবীকে বা সমস্ত জীব জগৎকে বা প্রাণী জগৎ বা উদ্ভিদ জগৎকে সে কিন্তু বাঁশি বাজিয়ে কিন্তু জাগরিত করছে। পরের লাইনটা দিলে বুঝতে পারবেন, অ্যান্ড ফিল উইথ লিভিং হিউজ অ্যান্ড অডর্স প্লেন অ্যান্ড হিল, বলছে কি, এবং ফিল করবে, পরিপূর্ণ করবে, কি দিয়ে? লিভিং হিউ। লিভিং হিউ কথা অর্থ কি? জীবনী সত্তা। মানে আমি একটু আগেই বললাম যে শীতকালের ওয়েদারে কিন্তু কোনো প্রাণী রাস্তায় বেরোয় না, কোনো গাছে পাতা থাকে না, সমস্ত যেন মনে হয় মরা মরা। তেমনি লিভিং হিউজ অর্থাৎ জীবনী সত্তা দিয়ে সমস্ত কিছু পরিপূর্ণ হবে, এবং কি, ফুলের সুগন্ধে বা সৌরভে, অডর্স মিন সুগন্ধ, ফুলের সুগন্ধে কোথায় কোথায় হবে? প্লেন মানে সমভূমিতে, সমভূমি, এবং হিল মানে কি? পাহাড়ে, সমভূমি এবং পাহাড়ে কিন্তু সবকিছু পরিপূর্ণ হবে। তাহলে কি বলছে এখানে? যে যখন শীতকাল শেষ হয়ে যাবে, তখন কিন্তু আবার তারপরে আসবে কে? না তো স্প্রিং, তার আকাশটা হবে কি? নীলাভ, এবং সে এসে সবাইকে কিন্তু আবার জাগরিত করবে, এবং জাগরিত করার পর কিন্তু সব কিছু আবার পরিপূর্ণ করবে, কিসে? না তো ফুলে ফলে সব জীবনী সত্তায় পরিপূর্ণ করবে, সেটা পাহাড়ে হোক বা সমভূমিতে হোক। ঠিক আছে, বুঝতে পেরেছেন? এইখানে দেখুন তিনি একটা তুলনা দিয়েছেন, এখানে বলছে, এই যে এখানে দেখতে পাচ্ছেন, ইস্ট লাইক এ কপস উইদিন ইটস গ্রেভ, এই যে তারা কবরে থাকবে, এখানে কিন্তু তারা বলে দিচ্ছে এটা ইসলামিক থট কিন্তু নিয়ে আসা হয়েছে। ইসলামিক থটে কি বলছে? আবার সবকিছু কেয়ামতের দিন জেগে উঠবে, তুমি ডেথ অ্যান্ড বর্ন, এখানে হিন্দুদের একটা মাইথোলজি আসছে, হিন্দুত্বে বলা হয় কি? জন্মান্তর। তেমনি এখানে মৃত্যুর পর কিন্তু আবার যেমন কেয়ামতের দিন সব জেগে ওঠে, তেমনি কিন্তু এখানেও কিন্তু একদম আমাদের সবকিছু আবার কিন্তু পুনর্জন্ম হবে, যখন সঠিক সময় আসবে, সেই কথা বলা হচ্ছে এখানে। ঠিক আছে? ওয়াইল্ড স্পিরিট, তুমি হচ্ছে বন্য সত্তা। বন্য সত্তা কেন মনে হচ্ছে? তুমি কাউকে মেরে দিচ্ছ, তুমি আবার থেকে বয়ে নিয়ে লাশটাকে কবরে পুঁতে দিচ্ছ, আবার তুমি জাগিয়ে তুলছো, তুমি শরতের, তুমি হচ্ছে নিঃশ্বাস, সুতরাং তুমি হচ্ছে বন্য সত্তা, ওয়াইল্ড স্পিরিট, হুইচ আর্ট মুভিং এভরিওয়্যার, যার আর্ট বা যার ক্যারিসমা বা তার কৃতকর্ম সব জায়গায় কিন্তু বিরাজমান, সব জায়গায় বর্তমান। এটা আমরা পরের স্ট্যান্ডার থেকে বুঝতে পারবো সব জায়গায় কেন বলছে। ওয়েস্ট উইন্ডের অবস্থান দেখবো আমরা ভূমিতে, তার অবস্থান দেখবো আকাশে, তার অবস্থান দেখবো আমরা কোথায়? সমুদ্রের তলে। এখানে কি বলছে? ভূমিতে অবস্থান কার? না তো ওয়েস্ট উইন্ডের, সে পাতাগুলোকে উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে। তাহলে ওয়াইল্ড স্পিরিট, তোমার আর্ট কিন্তু সব জায়গায় বিদ্যমান, ডেস্ট্রয়ার অ্যান্ড প্রিজার্ভার, হিয়ার ও হিয়ার, তুমিই ধ্বংসকর্তা আবার তুমিই রক্ষাকর্তা, তুমি আমার কথা একটু শোনো। আমি প্রথমেই বলেছি যে আমাদের সেলি কিন্তু প্রচন্ড পড়াশোনা করেছেন, সেলি প্রচন্ড পড়াশোনা করেছেন, তিনি একটি বই পড়েছিলেন, বইটার নাম হচ্ছে, আমি বলেছি, হিন্দু প্যান্থিয়ন, হিন্দু প্যান্থিয়ন, প্যান্থিয়ন কার লেখা? বাই এডওয়ার্ড মুর, এডওয়ার্ড মুরের লেখা।
হিন্দু প্যান্থিয়ন। প্যান মানে কি? অল। থিও মানে কি? দেবতা। তিনি এডওয়ার্ড মুরের হিন্দু প্যান্থিয়ন বইটা পড়ার পর তিনি এই কথাটা তিনি বলছেন, ডেস্ট্রয়ার অ্যান্ড প্রিজার্ভার। ডেস্ট্রয়ার বলতে কাকে বোঝানো হয়? ডেস্ট্রয়ার বলতে ধ্বংসের দেবতাকে। ধ্বংসের দেবতা হচ্ছে শিবা, শিব। অ্যান্ড প্রিজার্ভার বা রক্ষাকর্তা, ধারণকর্তাকে বিষ্ণু। তিনি এইটার সঙ্গে তুলনা করলেন। আবার কোনো কোনো জায়গায় বলা হচ্ছে কি যে সবই সমান, বিষ্ণুও যে, শিবও সে, ব্রহ্মাও সে, কালীও সে, কৃষ্ণও সে। সুতরাং তিনি এখানে কিন্তু বলা হচ্ছে কি যে তুমি একাধারে শিব, আবার তুমি একাধারে কিন্তু বিষ্ণু। তুমি ঝরা পাতা বা গাছের পাতাগুলোকে বা বীজগুলোকে তুমি উড়িয়ে নিয়ে চলে যাচ্ছ, আবার তাই কিন্তু একটা কোন একটা জমিতে তুমি কিন্তু তাকে বপন করছো, সেখান থেকে আবার নতুন জায়গায় উৎপন্ন হচ্ছে। অর্থাৎ তুমিই তাকে ধ্বংস করছো, আবার তুমিই কিন্তু তাকে আবার রক্ষা করছো, তাতে সে নতুন জীবন পায়। তেমনি তার ছেলে মারা গেল, তার ছেলেকে উইলিয়াম, তার ছেলে মারা গেল, তিনি বলতে চাইছেন কি তার ছেলে কি হবে, যেটা আমরা পার্ল কবিতায় পাই। পার্ল কবিতা পড়েছেন? পার্ল পোয়েট, একদম প্রথম থেকে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার, পার্ল পোয়েট। পার্লে কি হচ্ছে, একজন বাবা, তার মেয়ে কিন্তু মারা যাচ্ছে, সে ল্যামেন্ট করছে, সে দুঃখ করছে, পরে দেখতে পাচ্ছে কি তার মেয়ে কিন্তু স্বর্গে অবস্থান করছে। সে এসে একটা ছোট্ট মেয়ে থেকে কিন্তু সে একটা যুবতী নারী হয়ে এসে কিন্তু সে বলছে বাবা আমি ভালো আছি। তেমনি এখানেও তিনি বলতে চাইছেন যে তার যে ছেলে, সেও হয়তো প্রকৃতির দ্বারাই ডেস্ট্রয় হয়েছে এবং প্রকৃতি তা কিন্তু রক্ষা করছে। আবার সে রিবর্ন হবে, আবার সে জন্মাবে, আবার সে ফিরে আসবে। সে ও হিয়ার, ও হিয়ার, তুমি আমার কথা একটু শোনো। তাহলে বুঝতে পারলেন প্রথম স্ট্যান্ডার্ড কি? যদি কেউ বুঝতে না পারেন তাহলে আমাকে ফোন করবেন। আমার ফোন নাম্বার আমি লিখেছি, স্ক্রিনে উঠছে। হোয়াটসঅ্যাপ করতে পারেন। আমি কিছু গ্রুপ করে দেবো, হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেই গ্রুপে আপনারা জয়েন হয়ে যেতে পারেন। ঠিক আছে? আমার এসএলএসটি গ্রুপ আছে, ইউজিসি নেটের গ্রুপ আছে, তারপরে অনার্স যারা যদি কেউ থাকেন তাহলে ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, এটা বোধহয় বর্ধমান ইউনিভার্সিটির ফোর্থ সেমিস্টার আছে, সব গ্রুপগুলো করে দেবো। আপনারা সেখানে যুক্ত হবেন। আমি সব দিয়ে দেবো কোথায়? না তো আমাদের ডেসক্রিপশন বক্সে। টেলিগ্রাম চ্যানেলে নোটটাও পেয়ে যাবেন আপনারা পুরোপুরি। সেই টেলিগ্রাম চ্যানেল লিঙ্কও আমি দিয়ে দেবো। আর যদি কারো কোথাও বুঝতে অসুবিধা হয় সঙ্গে সঙ্গে আমাকে ফোন করবেন। ঠিক আছে? নেক্সট দেখুন, স্ট্যান্ডার্ড 2। এবার আমরা দেখবো কি, এখানে দিলাম কি ভূমিতে। ভূমিতে, ল্যান্ডে আমরা ওয়েস্ট উইন্ডের কিন্তু এখানে কার্য দেখলাম যে সে কি করছে। সে না তো সবকিছু একদম ভূমি থেকে সবকিছু বয়ে নিয়ে চলে যাচ্ছে পাতাগুলোকে। এইবার দেখবো কি আমরা, দেখুন, দাও অন হু স্ট্রিম, তোমার যে তরঙ্গ বা তোমার যে ধারা, মিড স্টিপ স্কাই কমোশন। কমোশন মানে কি? টার্ময়েল। টার্ময়েল মানে কি? উথাল পাথাল, UTHAL PATHL, উথাল পাথাল, টার্ময়েল। বলছি তোমার যে অস্তিত্ব, সেটা কিন্তু আকাশকেও কিন্তু উথাল পাথাল করে দিচ্ছে, টার্ময়েল করে দিচ্ছে, একটা ভয়ঙ্কর রকমের সিচুয়েশন কিন্তু গড়ে তুলছে। লুজ ক্লাউডস লাইক আর্থ ডিকেইং লিভস আর সেট। বলছে যে ঝরা পাতাগুলো বা আকাশের যে মেঘগুলো আছে সেগুলোকে দেখে মনে হচ্ছে কি যেন ছিল ঝরা পাতা। ঝরা পাতার ন্যায় মেঘগুলো কিন্তু আকাশ ছেয়ে ফেলেছে। আমি একটু আগেই বললাম এদের ওয়েদারটা হচ্ছে কি ভূমধ্য সাগরীয় জলবায়ু। এখানে শীতকালীন বৃষ্টিপাত, অর্থাৎ অটমের শেষ থেকে কিন্তু এখানে মেঘে আকাশটা পরিপূর্ণ হয়ে যায়। তিনি মেঘগুলোকে তিনি কি বললেন? লাইক সিমিলি, কি বললেন না তো ঝরা পাতা যেমন থাকে তেমনি হয় মেঘগুলো কিন্তু আকাশে এসে উপস্থিত হয়েছে। ঠিক আছে? সুক ফ্রম ট্যাঙ্গেলড বাউস অফ হেভেন অ্যান্ড ওশেন। এই লাইনগুলো কিন্তু কিছু বোঝা যায় না। এই লাইনটা একটা আমি ইমেজ করে আপনাদের বুঝিয়ে দিচ্ছি। বলছে সুক, মানে কাঁপছে। কেমন ভাবে কাঁপছে? ট্যাঙ্গেলড বাউস অফ হেভেন অ্যান্ড ওশেন। বলছে কি কাঁপছে এমন করে যেন মনে হচ্ছে যে একটা গাছ, বাউস মানে কি? গাছের ডালপালা, সেগুলো যেন একবারে সমুদ্র থেকে আকাশ পর্যন্ত কিন্তু কাঁপছে। এটা আমি একটা আপনাদের ছবি দিয়ে বুঝিয়ে দিই। দেখবেন যখন আমাদের ঘূর্ণিঝড় হয় সমুদ্রে, বঙ্গোপসাগরে প্রায় ঘূর্ণিঝড়, আইলা, আমপান, যশ ইত্যাদি আছে, আরো অনেক নাম আছে। দেখবেন সমুদ্রের জলে কি হয়, সমুদ্রের জলে এইভাবে কিন্তু ঘূর্ণিঝড় সৃষ্টি হয় এইভাবে। এই বাতাসটা কিন্তু নিচ থেকে উপর থেকে নিচ অব্দি কিন্তু এরকম ঘুরে 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 কিন্তু বিস্তৃত হয়। এবং এখানে কিন্তু পুরোটাই কিন্তু আকাশটা কিন্তু ঘুরতে থাকে এখানে, মানে আকাশটা বাতাসটা ঘুরতে থাকে এখানে, এবং সে আস্তে আস্তে কিন্তু এগিয়ে যায় তটের দিকে। কিসের দিকে? না তো আমাদের যেখানে ল্যান্ড আছে সেখানে ল্যান্ডফল হয়। এখানে এই কথাটা বলা হচ্ছে। এবং এই যে একটা গাছের সঙ্গে তুলনা করলো, গায়ে বলেন বাউস কি করে এলো স্যার? কারণ দেখুন বাউস গাছ, গাছ কেমন হয়? এই যে গাছ, ধরুন এটা ল্যান্ড, এটা হলো ল্যান্ড, এই ল্যান্ডে দেখবেন গাছটা কিন্তু এইরকম ভাবে বিস্তৃত হয়।
এই গাছটা কি হচ্ছে, গাছ কিন্তু মাটি থেকে, এক সেকেন্ড দাঁড়ান, এটা আবার দেখতে পাচ্ছেন আপনারা, দেখি নিয়ে করেন, না দেখতে পাচ্ছেন না, দাঁড়ান একটু সাইড করে দিই। দেখুন এখানে বলছে কি গাছের একটা ইমেজারি দিয়েছেন তিনি, কিভাবে দিলেন গাছের ইমেজ একটা, কারণ দেখুন আপনার এখানে সাইজটা, স্ক্রিনটা এমনি হচ্ছে কেন, দেখুন আশা করছি আপনারা দেখতে পাবেন, না তাও দেখা যায় না, আশ্চর্য। হ্যাঁ এবার দেখা যাচ্ছে, দেখুন এখানে বলছে কি, যেমন ধরুন ঘূর্ণিঝড় গুলো কি হয়, ঘূর্ণিঝড় ঘুরতে ঘুরতে কিন্তু ওপরে যায়, তাহলে ঘূর্ণিঝড় শক্তি পায় কোথা থেকে, ঘূর্ণিঝড় শক্তি পায় সমুদ্র পৃষ্ঠ থেকে, সমুদ্রের জল থেকে তারা কিন্তু শক্তি নিয়ে উপরে উঠে যায়। তেমনি একটা গাছ, সে কিন্তু ভূমিতে অবস্থান করছে, মাটিতে, মাটির নিচে তার কিন্তু শেকড় গুলো কিন্তু ছেয়ে আছে, সেই মাটি থেকে সে কিন্তু সবকিছু সংগ্রহ করে স্ক্লেরেন কাইমা, ক্লোরেন কাইমা, জাইলেম, ফ্লোয়েম ইত্যাদি থেকে কিন্তু রস সংগ্রহ করে গাছের গুড়ি থেকে ওপরে উঠে কিন্তু সে পাতা দিয়ে বিস্তার করে। তেমনি এই যে সমুদ্রে এই যে ঝড়টি, এই হাওয়াটি, এই যে মেঘ আনছে, সেটা কোথা থেকে সুখ করছে, কোথা থেকে সে পাওয়ার পাচ্ছে, না তো সে পাচ্ছে সমুদ্র থেকে। যেমন করে একটা গাছ মাটি থেকে রস সংগ্রহ করে আকাশে গিয়ে বড় হয়, তেমনি একটা ঘূর্ণিঝড় কিন্তু একবারে কি করছে, সমুদ্র থেকে পাওয়ার নিয়ে আকাশে গিয়ে কিন্তু তার সবকিছু বিস্তার করছে। এটাই হচ্ছে কি আমাদের, আর হেভেন মানে কি স্বর্গ নয়, ওরা স্কাইকে, ব্রিটিশরা স্কাইকে সবসময় বলে কি হেভেন, সবসময় স্কাইকে কিন্তু তারা হেভেন বলে। সেক্ষেত্রে ঠিক আছে, তাহলে কি হচ্ছে, ঘূর্ণিঝড় যেমন সমুদ্র জল থেকে পাওয়ার নিয়ে আকাশে গিয়ে বিস্তার করছে, তেমনি আমাদের কেমন করে গাছ যেমন মাটি থেকে শক্তি সংগ্রহ করে আকাশে গিয়ে তার ডালপালা বিস্তার করে। ক্লিয়ার? অ্যাঞ্জেলস অফ রেইন অ্যান্ড লাইটনিং, অ্যাঞ্জেলস মানে কি, অ্যাঞ্জেল মানে হচ্ছে, এঞ্জেল মানে হচ্ছে মেসেঞ্জার, দূত, রেন অ্যান্ড লাইটনিং এর মেসেঞ্জার কে, মেসেঞ্জার অফ রেন অ্যান্ড লাইটনিং কে ক্লাউড, মেঘ, কারণ আমরা জানি মেঘ এলেই বৃষ্টি হয়, মেঘ না চাইতেই জল কথাটা বাংলায় আছে না আমাদের, তেমনি মেঘ ছাড়া কিন্তু বৃষ্টি হবে না, তেমনি বজ্রপাত বা বৃষ্টি কিন্তু প্রধান একটি হচ্ছে মেঘ, তো মেঘ ছাড়া কিন্তু বজ্রপাত বা বৃষ্টি কিন্তু হবে না, যেটা চাইছি সেটা হচ্ছে না, যাই হোক, দাঁড়ান এক সেকেন্ড প্লিজ, স্ক্রিনটা আসছে না, চেষ্টা করে কিন্তু হচ্ছে না, এবার হয়েছে, স্ক্রিনটা হয়েছে, ভেরি গুড। তাহলে কি হচ্ছে, আশা করছি সব ক্লিয়ার হচ্ছে। হুম, তাহলে বলছে কি যে মেঘ এসেছে, তার মানে কি, আর বৃষ্টি হবে, ঠিক আছে, দেয়ার আর স্প্রেড অফ ব্লু সারফেস অফ ডাইন এয়ার রিসার্চ, বলছে যে ব্লু সারফেস, আকাশ যেটা নীল আকাশ, সেটা কিন্তু মেঘে কিন্তু ঢেকে গেছে। এয়ারি সার্চ মানে কি তরঙ্গ, পাওয়ার তরঙ্গ, সার্চ মানে তরঙ্গ, সে তরঙ্গ দিয়ে, তোমার বাতাসের তরঙ্গ দিয়ে তুমি কিন্তু শীতকালকে এনেছো, এবং সে কিন্তু আকাশে কিন্তু মেঘ ঢেকে গেছে, এবার কিন্তু বৃষ্টি এবং বজ্রপাত শুরু হবে। ঠিক আছে, লাইট কার মতো, দ্য ব্রাইট হেয়ার অফ আপলিফটেড ফ্রম দ্য হেড অফ সাম ফিয়ার্স মিনার, বলছে কেমন লাগছে মেঘটা দেখে, মেঘটা দেখে যেন মনে হচ্ছে কোনো একটা মিনারের, ভয়ঙ্কর মিনারের চুল। মিনার কি, মিনার হচ্ছে ফিমেল ওয়ার্সিপার অফ ব্যাকাস, দ্য গড অফ ওয়াইন, মানে ব্যাকাসের যে মহিলা ফলোয়ার বা মহিলা ওয়ার্সিপার, যাকে বলা হয় ব্যাকান্টি, ব্যাকান্টিও বলা হয়, ফিমেল ওয়ার্সিপার অফ মিনা, ব্যাকাস বা ব্যাকান্টি এদিকে বলা হয়। মিনাট কি করছে তাহলে, বলছে মদের দেবতা বা সুরার দেবতা যে হচ্ছে ব্যাকাস, তার ফলোয়ার বা তার পূজারী মিনাট, সে যখন মদ খেয়ে উদ্দাম নৃত্য নাচছে, তার চুলগুলো একদম এলোমেলো হয়ে যাচ্ছে, এলোকেসি চুলগুলো তার হয়ে যাচ্ছে, সেই চুলগুলো যেমন হয়, তার সেই রকম হচ্ছে মেঘটা, আমরা বলি না তোমার চুলটা একদম মেঘের মতো সুন্দর,
সেই রকম ধরনের তার চুলটা এমন আকাশকে ছেয়ে ফেলেছে, যেন মনে হচ্ছে যে এই মেঘগুলোকে যেন মনে হচ্ছে মিনারের চুল। আমরা পড়িনি যে সাম ফিয়ার্স অফ মিনা ইয়ে uplifted hair of some fierce মিনার, ঠিক আছে? লাইন ছিল locks of approaching storm, হ্যাঁ সেটা। ইভেন ফ্রম দ্য ডিম ভার্জ অফ দ্য হরাইজন টু দ্য জেনিথ সেট। জেনিথ সেট মানে কি? একদম জাস্ট অ্যাবভ দ্য হেড, মাথার উপরে সব থেকে উঁচু আকাশ, সেটাকেই বলা হয় জেনিথ সাইট। তা জেনিথ সাইট পর্যন্ত সে নিচ থেকে জেনিথ সাইট পর্যন্ত সে কিন্তু তার চুলগুলো বিস্তৃত, মেঘময় হয়ে ফেলেছে ওয়েদারটা একদম সেই রকম ধরনের। দ্য লক্স অফ দ্য অ্যাপ্রোচিং স্টর্ম, এই যে আমি বললাম স্টর্ম, এই যে ঘূর্ণিঝড়, যেমন করে একদম মাটি থেকে উঠে সমুদ্রে উঠে আকাশে পর্যন্ত এরকম লক্স মনে হচ্ছে একটা। লক্স মানে কি? চুল, বিনুনি। আমরা পড়েছি লক্স অফ বিলিন্দা, পড়েননি? রেপ অফ দ্য লক, আলেকজান্ডার পোপের লেখা। সে লক্স অফ বেলিন্দা যেমন আছে সেরকম ধরনেরই বলছে কি, যে তার চুলটা যেন মনে হচ্ছে একদম অ্যাপ্রোচিং স্টর্ম, একটা পুরো একদম স্টর্মের মতো হয়ে গেছে, বা স্টর্মটা মিনারের চুলের মতো হয়ে গেছে একদম। সবকিছু এলোমেলো হয়ে গেছে, আকাশটাকে একদম টারময়েল করে দিচ্ছে। তার মানে এই জায়গাটা কি বলছে? প্রথমটা আমাদের ল্যান্ডের কথা বলা হয়েছিল, আর এইটা বলছে কি আমাদের স্কাই এর কথা। আমরা কি বললাম একটু আগেই, যে দাও আর মুভিং এভরিওয়্যার, আমরা সব জায়গাতেই তোমার উপস্থিতি কিন্তু দেখতে পাই। তেমনি প্রথমটায় আমরা ল্যান্ডে দেখলাম, আর এইটাতে দেখছি কোথায় আমরা? না তো আকাশে, যেখানে মিনারের চুলের মতো কিন্তু মেঘগুলো ছেয়ে ফেলেছে। ঠিক আছে? দাও ডাচ অফ দ্য ডাইং ইয়ার টু হুইচ দ্য ক্লোজিং নাইট উইল বি দ্য ডোম অফ এ ভাস্ট সেপালচার। বলছে যে ডাইং ইয়ার অফ দ্য ডাইং ইয়ার মানে কি? তিনি লিখছেন কবিতা 31st নাইটে, অর্থাৎ কি আজকের পর কিন্তু কি হবে? না তো এই বছরটা মরে যাবে। আর অনেকে বলে কি যে এই শীতকালের পরেই কিন্তু 1st জানুয়ারি আসবে, তখন বছরটা কিন্তু মারা যাবে, অর্থাৎ এই ওয়েস্ট উইন্ডে থাকাকালীনই কিন্তু বছরটা মারা যাবে। দিস ক্লোজিং নাইট, অনেকে বলে 31st নাইটেই লেখা হচ্ছে, 31st নাইটেই কিন্তু এই বছরটা মারা যাবে। উইল বি দ্য ডোম অফ এ ভাস্ট সেপালচার। উইল ডোম মানে কি? ডোম মানে হচ্ছে টুম, এবং সেপালচার মানে কি? গম্বুজ। একটা গম্বুজের মতো মধ্যে মৃতদেহটাকে কিন্তু শোয়ানো হবে। কার মৃতদেহ শোয়ানো হবে? ভল্টেড উইথ দাই কংগ্রেটেড মাইট, মানে কি? মাইট মানে পাওয়ার। বলছে কি কার মৃতদেহ শোয়ানো হবে? তাতে এই বছরটা 31 ডিসেম্বর বছরটা মারা যাচ্ছে, এবং এই যে এই বাতাস, সে কিন্তু মেঘের সঙ্গে একটা সম্পর্ক করে মেঘকে দিয়ে সে একটা কিন্তু কি বানাবে? গম্বুজ বানাবে, যেখানে এই বছরের মৃতদেহটাকে শোয়ানো হবে। এখানেও কিন্তু ডেথ অ্যান্ড রিবর্ন, এই দুটো কনসেপ্ট চলে আসছে। আমি একটু আগে বললাম ডেট অ্যান্ড রিবন, যেখান থেকে গাছের মধ্যে মাটিতে কি হচ্ছে? মাটিতে বীজ পাতাগুলি থাকছে, এবং সেখান থেকে আবার অঙ্কুরোদ্গম হচ্ছে। তেমনি এখানেও বলা হচ্ছে এই যে এই বছরটাকে, এটাও কিন্তু মারা যাচ্ছে। 2024 চলে 2025, আর 2024 দেখা কিন্তু কখনো পাওয়া যাবে না। সুতরাং যেমন মৃত মানুষের দেখা সহজে পাওয়া যায় না, কিন্তু তেমনি এই বছরটাকেও পাওয়া যাবে না। এই বছরটা কি হবে? এই বছরটাকে একটা মৃতদেহ শায়িত করা হবে। কোথায় শায়িত করা হবে? না তো একটা গম্বুজে। কিসের গম্বুজে? মেঘের গম্বুজে। কে তৈরি করবে? ওয়েস্ট উইন্ড তৈরি করবে। ক্লিয়ার? এবং তারপরে আবার কিন্তু নতুন একটা বছর জন্ম নেবে। এখানেও ডেথ অ্যান্ড বর্ন, এখানে জন্ম এবং মৃত্যু, লাইফ অ্যান্ড ডেথ সাইকেল কিন্তু এখানেও চলে আসছে। সুতরাং ভল্টেড উইথ অল দাই কংগ্রিগেটেড মাইট, তোমার সমস্ত শক্তি দ্বারাই কিন্তু সেখানে কি হবে? না তো সেই বছরটাকে তুমি শুইয়ে দেবে। এখানে আরো দুটো লাইন আছে, এখানে আসেনি, দাঁড়ান আমি লাইনটা লিখে দিচ্ছি। আরো দুটো লাইন আছে এখানে, আমি জানি, আমি লিখে দিই লাইনটা, হ্যাঁ? ওয়েট, এখানে আসেনি। এখানে যে লাইনটা আছে, লাইনটা হচ্ছে অফ ভ্যাপার্স ফ্রম হুজ সলিড অ্যাটমসফিয়ার ব্ল্যাক রেন অ্যান্ড ফায়ার অ্যান্ড হেল উইল ব্রাস্ট ওভার হিয়ার।
এখানে দেখুন কি বলছে এবার, এই জায়গাটা, এই জায়গাটা উঠাবো কি করে আমি বুঝতে পারছি না আপনাদের। উম জুম ইন করি একটু, দেখুন এখানে যে লাইন বলা হচ্ছে সেই লাইনটা বলা হচ্ছে অফ ভেপার্স ফ্রম হুজ সলিড অ্যাটমসফিয়ার ব্ল্যাক রেন অ্যান্ড ফায়ার অ্যান্ড হেল উইল ব্রাস্ট ও হিয়ার। তিনি বলছেন এখানে কবি যে এই যে মেঘগুলো তৈরি হচ্ছে, এই মেঘগুলো কি বাষ্পের দ্বারা তৈরি, ভেপারের দ্বারা তৈরি, কিন্তু এখানে বলছে কি ফ্রম হুজ সলিড অ্যাটমসফিয়ার। সলিড অ্যাটমসফিয়ার মানে কি? মেঘ কি কখনো সলিড হয়? কখনোই কিন্তু মেঘ সলিড হয় না, কিন্তু দেখে মনে হয় কি মেঘ যেন সলিড জিনিস, কিন্তু মেঘ হচ্ছে কি বাষ্প, যাকে ধরা যায় না। কিন্তু দেখে মনে হয় যে মেঘ কিন্তু একদম সলিড জিনিস। তাই কি আমরা আগে বাচ্চা ছোটবেলায় মনে করতাম যে মেঘে আমরা চলে যাবো, মেঘের উপরে উঠে বসে থাকবো। অনেক ছবিতে আমরা দেখি যে মেঘের উপরে উঠে অনেক কার্টুনে বসে থাকে, কিন্তু সেটা সম্ভব নয়। তো দেখে মনে হয় কি সলিড অ্যাটমসফিয়ার, ব্ল্যাক রেন অ্যান্ড ফায়ার অ্যান্ড হেল উইল বাস্ট হিয়ার। ব্ল্যাক রেন, কালো বৃষ্টি। কালো বৃষ্টিটা আবার কি? বৃষ্টি আবার কালো হয় নাকি? অনেকে বলবে স্যার অ্যাসিড রেন বা প্রকৃতির দূষণের কারণে কালো বৃষ্টি হতে পারে। না, অত বেশি ডিপলি হওয়ার দরকার নেই, জাস্ট ইমাজিন করুন, আমি বলে দিচ্ছি। কালো বৃষ্টি মানে কি? মেঘের রং কি? মেঘের রং কালো। কালো মেঘ, ধরে নিন এটা মেঘ, এরকম এরকম মেঘ আছে, কালো মেঘ। কালো মেঘ থেকে বৃষ্টি হচ্ছে, আমরা যখন আকাশের দিকে তাকাবো, যখন কালো কুচকুচে কালো মেঘ থেকে যখন বৃষ্টি পড়বে আকাশে তাকালে দেখে মনে হবে জলগুলো যেন কালো একদম। তাই তিনি বলছেন যে ব্ল্যাক রেন, কালো বৃষ্টি, অ্যান্ড ফায়ার। ফায়ার মানে কি? ফায়ার অ্যান্ড হেল উইল ব্রাস্ট মানে কি? বজ্রপাত। একদম বজ্রপাত হচ্ছে এই মেঘ থেকে, কিন্তু একদম সমানে একদম বজ্রপাত হচ্ছে, কিন্তু একদম সেই বজ্রপাত, লাইটনিং। সেই লাইটনিংটা এনার্জি, মানে এই যে ওয়েস্ট উইন্ড, সেই ওয়েস্ট উইন্ড কিন্তু সুন্দরভাবে আমাদের স্প্রিং এনে দিচ্ছে, যে শ্যাল ব্লো হার ক্ল্যারিয়ন ওভার দ্য ড্রিমিং আর্থ, যে সবাইকে বাঁশি দিয়ে জাগিয়ে সমস্ত কিছু লিভিং হিউতে পরিপূর্ণ করছে। আবার এই কিন্তু ওয়েস্ট উইন্ডের ফলে কিন্তু সমুদ্রে বিশাল ঘূর্ণিঝড়ের সৃষ্টি হচ্ছে, যে আকাশে গিয়ে কিন্তু উথাল পাতাল করছে, বৃষ্টি হচ্ছে, বজ্রপাত হচ্ছে। তাই সুতরাং কি এই ওয়েস্ট উইন্ড হলো কি এনার্জি, এবং আমাদের ওয়েস্ট উইন্ড পড়তে গেলেও লাগবে কি এনার্জি। এনার্জি না থাকলে আমাদের ওয়েস্ট উইন্ড, WASTE, উইন্ড হয়ে যাবে যে। সেই জন্য এখানে বলছি এনার্জি, বৃষ্টি হচ্ছে, এনার্জি হচ্ছে। তুমি আমার কথা একটু শোনো, ও হিয়ার, তুই আমার কথা একটু শোনো। সে কি বলতে চাইছে আমরা পরের স্ট্যান্জা গুলোতে আমরা বুঝতে পারবো কবি কি বলতে চাইছে এখানে। তাহলে আজকে আমাদের দুটো স্ট্যান্জা পর্যন্তই থাক। বলুন আপনাদের ক্লাসটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করে দেবেন। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত আমাদের থাকলো। নেক্সট পার্ট আমাদের তিনটে পার্টি পড়িয়ে দেবো আমরা, 3, 4, 5 স্ট্যান্ডে আমরা পড়িয়ে দেবো নেক্সট দিন। আপনারা সবাই জয়েন হবেন, খুব তাড়াতাড়ি ভিডিও আসবে আপনাদের, এবং অনার্স এম এর সমস্ত ভিডিওগুলোই আসবে এখানে আমাদের। ঠিক আছে, মাস্টার ডিগ্রি রেগুলার হোক বা করেসপন্ডেন্স বা ওপেন বা আমাদের যেটা আছে, যে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি বা ইগনু, ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি, সবেতেই আমাদের আসবে। আর যদি কেউ প্রিপারেশন করতে চান SLST বা ইউজিসি নেট, ফোন নাম্বার দেওয়া আছে, ফোন করবেন। ঠিক আছে, যদি কেউ অনার্সের জন্য পড়তে চান তাহলেও ফোন নাম্বার দেওয়া আছে, ফোন করবেন। আর আমাদের এখানে প্রত্যেকটা ভিডিও আমার ডিটেলস ভাবে আসবে। তাই চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করে দেবেন, এবং ভিডিওটা লাইক করে দেবেন, এবং নোটস নেওয়ার জন্য আপনারা জয়েন হয়ে যাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেল বা হোয়াটসঅ্যাপ গ্রুপে। ঠিক আছে, তাহলে সবাইকে ধন্যবাদ। ক্লাস কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাবেন। এইভাবেই ডিটেলসে কিন্তু আমাদের পড়ানো হবে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। নমস্কার, ধন্যবাদ।